হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি রাজেশ দে, তোমাদের ফিজিক্স মাস্টার, তোমাদের মেন্টর, তোমাদের গাইডার। চলে এসেছি স্কোর বুস্টার সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আই হোপ তোমরা প্রত্যেকে ভালো আছো, ভালোভাবে পড়াশোনা করছো, আর সামনের নিট এক্সামকে কেন্দ্র করে ফাটিয়ে প্রিপারেশন নিচ্ছ। আর হ্যাঁ, লাস্ট বাট নট লিস্ট, তোমরা টেস্ট দিচ্ছ, মক টেস্ট দিচ্ছ। মক টেস্ট দেওয়াটা বারবার ধরে বলছি খুব ইম্পর্টেন্ট। যদি মক টেস্ট না দাও তাহলে তোমরা কোন জায়গাতে ভুল করছো, প্রিপারেশনটা কোথায় প্রবলেম হচ্ছে, কেন স্কোর বাড়ছে না, ইমপ্রুভমেন্টের স্কোপ গুলো কি রয়েছে সেগুলো কিন্তু বুঝতে পারবে না। আর যদি ইমপ্রুভমেন্ট না করো, যদি ইমপ্রুভ না করো, তাহলে কিন্তু স্কোর বাড়বে না। স্কোর বুস্টার সিরিজে আমরা কি করছি, এই যে বললাম নিট এর জন্য মক টেস্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। মক টেস্ট যারা দিচ্ছ, যারা 100+ স্কোর করছো কিন্তু 150-র নিচে স্কোর করছো, স্কোর বুস্ট করতে হবে, তাই জন্য তাদের জন্য স্কোর বুস্টার সিরিজ। 100+ পাচ্ছ মানে নিশ্চয়ই তোমরা ফিজিক্স ভালোই পারছো। 100+ পাওয়াটাও সহজ নয়, অবশ্যই কঠিন। এবার 100+ পাচ্ছ মানে কি নিশ্চয়ই সহজ সহজ ফর্মুলা বেসড অঙ্কগুলো ভালোভাবে করতে পারছো। কিন্তু এক্সামে শব্দ সহজ অঙ্ক আসে না, শব্দ ফর্মুলা বেসড অঙ্ক আসে না, কিছু ট্রিকি কোয়েশ্চেন চলে আসে। যে ট্রিকি কোয়েশ্চেনগুলো তোমরা পরীক্ষার হলে ভুল করছো, যে কোয়েশ্চেনগুলো এক্সামের আগে রিভিশন পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, যে অঙ্কগুলো কনসেপচুয়ালি একটু কঠিন, সেই অঙ্কের কালেকশন নিয়ে হচ্ছে স্কোর বুস্টার সিরিজ। যদি পরীক্ষা দেওয়ার আগে রিভিশন পারপাসে যদি এই অঙ্কগুলো করে নাও, তাহলে স্কোর বুস্ট তো হবেই, আর সিলি মিস্টেকের চান্সও অনেক কমবে। তাই জন্য স্কোর বুস্টার সিরিজ তোমাদের স্কোরকে বুস্ট করবে। প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে, প্রত্যেকটা অঙ্ক ভালো করে কষবে। যদি ভিডিও দেখার সময় না থাকে তাহলে আমি বলবো প্রত্যেকটা ভিডিও, এই স্কোর বুস্টার সিরিজে যতগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে কোয়েশ্চেনের পিডিএফ, ক্লাস নোট বলছি না, কোয়েশ্চেনের পিডিএফ দেওয়া আছে। ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে এই কোয়েশ্চেনের পিডিএফটা ডাউনলোড করবে, নিজে থেকে অঙ্কগুলো কষার চেষ্টা করবে। বারবার ধরে বলছি অঙ্কগুলো প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে, যাতে করে রিভিশন করাটা তোমাদের কাছে ইজি হয়। তাই জন্য সমস্ত ট্রিকি অঙ্কগুলো, যে অঙ্কগুলো তোমরা ভুল করছো, সেইগুলোকে একটা ভিডিওর আন্ডারে করার উদ্দেশ্য হচ্ছে আমার, ঠিক আছে? তো রিভিশন করবে, বারবার ধরে বলছি। সব অঙ্ক, যে অঙ্কগুলো পারবে সেগুলো কিন্তু ভিডিও দেখে সময় নষ্ট করার কোনো দরকার নেই। যেগুলো পারছো খুব ভালো, তোমাদের কনফিডেন্স বাড়াবে। যেগুলো পারবে না, শুধুমাত্র সেই অঙ্কগুলো এই ভিডিওর হেল্প নিয়ে তোমরা নিতে পারো। যাই হোক, লাস্ট যে টেস্ট নেওয়া হয়েছিল সেইখানে ক্লাস 11-এ তোমাদের সিলেবাস ছিল ওয়ার্ক এনার্জি, পাওয়ার অ্যান্ড সার্কুলার মোশন। আর ক্লাস 12-এর যে সিলেবাস ছিল সেইখানে ছিল ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। তো চলো, বেশি কিছু কথা বাড়াবো না, আজকের লেকচার শুরু করছি। আমাদের প্রথম অঙ্ক কি আছে দেখো। প্রথম অঙ্কটা কিন্তু ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট থেকে, বায়োসাভার্ট ল থেকে। দেখো পড়ছি, rank the value of closed integration of B dot dl for the closed path shown in the figure from the smallest to largest। আমাকে smallest to largest সাজাতে হবে। প্রথম কথা কি বের করতে হবে, ক্লোজ ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল বের করতে হবে। ক্লোজ ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল কোথায় ছিল না, অ্যাম্পিয়ার সার্কিটের লতে ছিল। অ্যাম্পিয়ার সার্কিটের লতে কি বলা আছে, যে ক্লোজ ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইজ ইকুয়াল টু ছিল মিউ নট ইন্টু আই ইনক্লোজড। মানে কোনো একটা বদ্ধ পথ কতটা পরিমাণ কারেন্টকে এনক্লোজ করে রেখেছে, ঠিক আছে? তাহলে আমাকে যদি ক্লোজ লাইন ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল বের করতে হবে, তাহলে যে লুপের ক্ষেত্রে আই এর মান সব থেকে বেশি, সেই লুপের জন্য ক্লোজ লাইন ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল সব থেকে বেশি হবে। এবারে আমাকে একে একে দেখতে হবে কে কত কারেন্টকে এনক্লোজ করেছে। সব থেকে বড় কথা এখানে দেখো, এখানে ক্রস কারেন্টও রয়েছে, ডট কারেন্টও রয়েছে। ক্রস কি ডট কি এগুলো বলছি না, আমি ধরে নেব ক্রস ডাইরেকশনের কারেন্টটা হচ্ছে নেগেটিভ আর ডট কারেন্টটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? এটা আমি ধরে নিচ্ছি, তুমি যা খুশি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে প্রত্যেকটা লুপ আমাকে করে করে দেখতে হবে। তুমি লক্ষ্য করে দেখো, এই যে এই লুপ, এটা তো এই লুপের জন্য দেখো প্লাস কারেন্টের মানটা 2, মাইনাস কারেন্টের মানটাও 2। তাহলে এই লুপের জন্য নেট কারেন্ট কত হচ্ছে, এই লুপ, বা এক কাজ করি, কারেন্ট অ্যাট এ মানে কারেন্ট এনক্লোজড বাই লুপ এ কত হচ্ছে, +2 - 2 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। +2 - 2 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। এবারে তুমি লক্ষ্য করে দেখো বি লুপের জন্য, বি লুপ তো আমার হচ্ছে এটা। বি লুপের জন্য দেখো দুটোই ডট, এটাও ডট এটাও ডট, তাহলে বি লুপের জন্য কারেন্ট এনক্লোজ কত হচ্ছে, আইবি ইজ ইকুয়াল টু, দুটোই ডট মানে দুটোই প্লাস,
দুটোই ডট মানে দুটোই প্লাস, তাহলে আইবি ইজ ইকুয়াল টু +2 + 3 +2 + 3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে +5 অ্যাম্পিয়ার হচ্ছে। সি লুপের জন্য আইসি কত হচ্ছে, আইসি কত হচ্ছে দেখো তো, আইসি 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 মানে হচ্ছে সি লুপটা মানে হচ্ছে এটা, এখানে দেখো ক্রসও রয়েছে ডটও রয়েছে, ডটটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, ডটটা হচ্ছে +3 আর ক্রসটা হচ্ছে -2 ইজ ইকুয়াল টু এটা হয়ে গেল 1 অ্যাম্পিয়ার। আবার দেখো ডি লুপ, কারেন্ট এনক্লোজ বাই ডি লুপ, আইডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ডি লুপ তো আমার পুরোটাই, এই ডি লুপ হচ্ছে আমার পুরোটাই, কত কারেন্ট এনক্লোজ করেছে, ডট ডট কত, ডট 2 ডট 3 মানে +5, এটা হয়ে গেল তোমার +5 আর ক্রসটা কত আছে, ক্রস হয়ে গেছে -2, তাহলে তুমি লক্ষ্য করে দেখো নেট কারেন্ট কত হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এখন আমাকে সাজাতে হবে স্মলেস্ট টু লার্জেস্ট, স্মলেস্ট কে আছে, তুমি লক্ষ্য করে দেখো স্মলেস্ট কে আছে, স্মলেস্ট হচ্ছে আমার 0, তাহলে এইটা হয়ে গেল আমার স্মলেস্ট। লার্জেস্ট কে আছে, লার্জেস্ট হচ্ছে বি, বিতে মোট কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, তাহলে এটা হয়ে গেল লার্জেস্ট। তাহলে যেখানে যেখানে বি হবে মানে লাস্টে যেটার বি আছে, স্মলেস্ট টু লার্জেস্ট বলেছে, লাস্টে লার্জেস্ট থাকবে, লার্জেস্ট কার জন্য হচ্ছে, বি এর জন্য হচ্ছে, তাহলে বি লাস্টে কোথায় আছে, অপশন 2 তে আছে, অপশন 3 তে আছে, অপশন 2 তে বি আছে, অপশন 3 তে বি আছে, তাহলে অপশন 1 এন্ড অপশন 4 তো আমার এমনি হবে না। এবারে স্মলেস্ট কার জন্য, স্মলেস্ট হচ্ছে এ এর জন্য, দেখো এ কিন্তু অপশন 2 তেও রয়েছে, অপশন 3 তেও রয়েছে, সেকেন্ডে কে বসে আছে দেখো তো, এটা তো হয়ে গেল ফার্স্ট, এটা আমি একে বসাবো, এটা আমি একে বসাবো, দুয়ে কাকে বসাবো, দুয়ে হচ্ছে আমি সি কে বসাবো, কারণ দুয়ে 1 আছে, দুয়ে আমি সি কে বসাবো, এখন দুয়ে সি কিন্তু অপশন 2 এ রয়েছে, তাই জন্য আমার অপশন 2 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার, অপশন 2। দুয়ে তো আমার ডি নেই, দুয়ে তো আমার ডি কোথায়, দুয়ে তো 3 হবে না, তাহলে স্মলেস্ট হচ্ছে 0, তারপরে আসছে 1 সি তে আছে, তাই জন্য সি হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলেছে, এটাও আবার ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট থেকে দেওয়া আছে, ভালো করে পড়ে দেখো কি বলেছে, which of the following statement is not correct, not correct ভালো করে পড়ে দেখবে, আমাকে এখানে not correct বলে দিয়েছে, not correct, আমরা অনেক সময় নট কারেক্টটা পরীক্ষার হলে ভালো করে পড়ে দেখি না, তাই জন্য সমস্যা করে ফেলি। নট কারেক্ট তো তোমার ওখানে তিনটা অপশন নিশ্চয়ই কারেক্ট থাকবে, একটা নট কারেক্ট থাকবে, তুমি প্রথমেই পড়ে দেখছো এটা কারেক্ট দিয়ে, তোমার সাবকনসিয়াস মাইন্ড ওটাকে রাইট দিয়ে দেয়, দিয়ে পরীক্ষার হলে ভুল হয়ে যায়। তো ভালো করে দেখবে কারেক্ট বলেছে না নট কারেক্ট বলেছে। কি বলেছে, দ্য সেন্সিটিভিটি অফ এ মুভিং কয়েল গ্যালভানোমিটার ইনক্রিজেস, সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি চেয়েছে, সেন্সিটিভিটি মানে কি, যে প্রতি একক কারেন্ট গেলে যে গ্যালভানোমিটারের বেশি ডিফ্লেকশন হবে সেটা হচ্ছে সেন্সিটিভিটি। এখন সেন্সিটিভিটির সূত্র কিন্তু আমার মনে নেই, সেন্সিটিভিটির সূত্র মুখস্থ করার উপায় কি আছে, দেখো সেন্সিটিভিটি, আচ্ছা এক কাজ করি, যখন কোন, এখন দেখো গ্যালভানোমিটারের ভিতরে কি থাকে, লুপ থাকে, কারেন্ট ক্যারিং লুপ থাকে, এখন কোনো একটা কারেন্ট ক্যারিং লুপকে যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে রেখে দেওয়া হয় তাহলে সেটা নেট টর্ক কত এক্সপিরিয়েন্স করবে, টর্ক এক্সপিরিয়েন্স করবে BINA, নেট টর্ক এক্সপিরিয়েন্স করবে BINA। আর এবারে তুমি বলো যদি কোনো একটা কয়েলকে যদি থিটা কোণে ঘুরিয়ে দেওয়া হয় আর তার মোচড় গুণাঙ্ক যদি সি হয় তাহলে রেস্টোরিং টর্ক কত হবে, সি থিটা হবে, তাহলে এই টর্ক, তাহলে এই যে টর্কটা সেটা ব্যালেন্স করবে কার সঙ্গে, সি থিটার সঙ্গে। এবারে সেন্সিটিভিটি মানে কি, সেন্সিটিভিটি মানে হচ্ছে, সেন্সিটিভিটি মানে হচ্ছে ডিফ্লেকশন পার ইউনিট কারেন্ট, মানে প্রতি একক কারেন্ট যাওয়ার জন্য যার ক্ষেত্রে ডিফ্লেকশন বেশি তার সেন্সিটিভিটি বেশি। থিটা বাই আই চাইছি, থিটা বাই আই ইজ ইকুয়াল টু কত হবে, BNA বাই সি হবে, BNA বাই সি হবে। এখন আমাকে সেন্সিটিভিটি ইনক্রিজ করতে হবে, কি কি অপশনে আছে দেখি, বলছে দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল ইনক্রিজ, নাম্বার অফ টার্ন যদি ইনক্রিজ করি তাহলে সেন্সিটিভিটি ইনক্রিজ করবে, তাহলে একটা তো ঠিক আছে। এরিয়া অফ দ্য কয়েল ইনক্রিজ, এরিয়াটাকে যদি ইনক্রিজ করি সেন্সিটিভিটি ইনক্রিজ করবে, দুইটাও ঠিক আছে। বলছে সফট আয়রন সিলিন্ডার ইজ প্লেসড ইন দ্য কয়েল, আচ্ছা আয়রন সিলিন্ডার যদি রাখা হয়, যদি আয়রন সিলিন্ডার যদি রাখা হয়, ছাড়ো, যদি আয়রন সিলিন্ডার যদি রাখা হয়, আয়রন
সিলিন্ডার যদি রাখা হয় তাহলে আয়রন সিলিন্ডার মানে কি ম্যাগনেটিক মেটেরিয়াল, এটা হচ্ছে ম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল বলতে পারো, এটা হচ্ছে কি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। আর যদি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল থাকে তাহলে কি হবে, বি এর ভ্যালু ইনক্রিজ করবে, তাহলে আমার কি হবে বিটা হয়ে যাবে, বিটা আমার ইনক্রিজ করবে। আর বি যদি ইনক্রিজ করে তাহলে কোথাও না কোথাও সেন্সিটিভিটি ইনক্রিজ করছে, তাহলে তিনেরটাও হবে না, তিনেরটাও ঠিক আছে। বলছে কারেন্ট ইন দ্য কয়েল ইজ ইনক্রিজড, তুমি লক্ষ্য করে দেখো সেন্সিটিভিটির সাথে কারেন্টের কি কোনো সম্পর্ক আছে? সেন্সিটিভিটির সাথে কারেন্টের কোনো সম্পর্ক যেহেতু নেই, তাহলে কারেন্টের সঙ্গে সেন্সিটিভিটির সম্পর্ক নেই, তার মানে অপশন 4 ভুল আছে। তাহলে আমার অপশন 4 হচ্ছে ইনকারেক্ট স্টেটমেন্ট, তাহলে অপশন 4 হচ্ছে এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা, the time period of oscillation of a magnet in vibrational magnetometer is 1.5 second. The time period of আচ্ছা vibrational magnetometer বলেছে, যাই হোক আমরা ভাইব্রেশনাল ম্যাগনেটোমিটার বলেছে, টাইম পিরিয়ড অফ ভাইব্রেশনাল ম্যাগনেটোমিটার, এটা তোলার কারণ হচ্ছে অঙ্কটা সহজ, কিন্তু টাইম পিরিয়ড অফ ভাইব্রেশনাল ম্যাগনেটোমিটার ব্যক্তিগতভাবে আমিও ভুলে যাই, তোমরাও ভুলে যেতে পারো। আর যাদের এই সূত্রটা মনে থাকবে তারা কিন্তু এই অঙ্কটা ইজিলি করতে পারবে। তাহলে টাইম পিরিয়ড অফ ভাইব্রেশনাল ম্যাগনেটোমিটারের ফর্মুলা তোমাকে মুখস্থ রাখতে হবে। তার ফর্মুলা হচ্ছে টি, টাইম পিরিয়ড অফ ভাইব্রেশনাল ম্যাগনেটোমিটার টি ইজ ইকুয়াল টু হয় 2 পাই রুট আন্ডার আই বাই, আচ্ছা 2 পাই রুট আন্ডার আই বাই এম ইন্টু বিএইচ। বিএইচটা কি, বিএইচটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, এমটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্যাট, মানে ওই ম্যাগনেটোমিটারের ভিতরে তো একটা ম্যাগনেট থাকে, তার ম্যাগনেটিক মোমেন্টটা হচ্ছে এম, আর আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। ঠিক আছে, এবার এই টাইম পিরিয়ডটা আমার 1.5 সেকেন্ড বলে দিয়েছে, এইটা আমাকে 1.5 সেকেন্ড বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে টি ইজ ইকুয়াল টু 1.5 সেকেন্ড, 1.5 সেকেন্ড। ঠিক আছে, কি বলছে, দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ আনাদার ম্যাগনেট সিমিলার ম্যাগনেট বলেছে। ঠিক আছে, সিমিলার ম্যাগনেট যদি বলে তাহলে আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, তাহলে ওই দুটো ম্যাগনেটের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে ইন সাইজ শেপ অ্যান্ড মাস বাট হ্যাভিং 1/4 ম্যাগনেটিক মোমেন্ট, মানে এখানে ম্যাগনেটিক মোমেন্ট শুধু চেঞ্জ হচ্ছে, আর ম্যাগনেটিক মোমেন্ট যদি চেঞ্জ হয় তাহলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি টাইম পিরিয়ডের সঙ্গে রুট এম এর সমান 1/√m এর সমানুপাতিক সম্পর্ক। এখন কি বলেছে, প্রথম কথা ম্যাগনেটিক মোমেন্টটা 1/4 বলেছে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট যদি ডিক্রিজ করে তাহলে অবশ্যই টাইম পিরিয়ড তো আমার ইনক্রিজ করবে। এখন তাহলে 1.5 সেকেন্ডের থেকে বেশি অ্যান্সার হবে। আচ্ছা কি বলেছে, হ্যাভিং 1/4 ম্যাগনেটিক মোমেন্ট ডিক্রিজ যদি করে তাহলে টাইম পিরিয়ড ইনক্রিজ করবে, তাহলে 1.5 থেকে বেশি অ্যান্সার হবে। 1.5 সেকেন্ড তো আমার হবে না, 0.75 সেকেন্ড তো আমার হবে না, তাহলে হয় 3 সেকেন্ড অ্যান্সার হবে, না হলে 6 সেকেন্ড অ্যান্সার হবে। এখন ঘটনা হচ্ছে এমটা কত গুণ বলেছে, ম্যাগনেটিক মোমেন্ট 1/4 ম্যাগনেটিক মোমেন্ট বলেছে, তাহলে কোথাও না কোথাও এমটা আমার 1/4 হয়ে গেছে, এমটা আমার 1/4 হয়ে গেছে, তাহলে 1/mটা আমার 4 হয়ে যাবে, তাহলে 1/mটা আমার 4 হয়ে যাবে, আর 1/√mটা কত হবে, 1/√m যদি করি তাহলে এটা √4 হয়ে যাবে, তাহলে কোথাও না কোথাও এটা 2 হয়ে যাবে। আর 1/√m মানেই তো টাইম পিরিয়ড, 1/√m মানেই তো টাইম পিরিয়ড, তাহলে টাইম পিরিয়ডটা আমার দুগুণ বেড়ে যাবে। টাইম পিরিয়ড যদি দুগুণ বাড়ে তাহলে 1.5 × 2, তাহলে আমার 3 সেকেন্ড অ্যান্সার হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। বারবার ধরে বলছি, এই যে
এই ক্যালকুলেশনটা যে ভালোভাবে করতে পারবে তার কাছে কিন্তু আর বড় করে করতে লাগবে না। এবার যদি এই ক্যালকুলেশনটা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা নিজে যেমন T1/T2 √m2/m1 করে তুমি করে দেখতে পারো। আমি শুধু দেখছি যে m এর ফ্যাক্ট মানে mটা কোন ফ্যাক্টরে চেঞ্জ হয়েছে। m এর চেঞ্জটা হয়ে গেছে 1 এর 4 গুণ, তাহলে 1/m এর চেঞ্জটা হবে 4 গুণ। আর যেহেতু আমাকে 1/√m বের করতে হবে তাই জন্য রুট করে দিলাম, তাহলে √1/m √4 2। তাহলে 1/√m মানেই তো হচ্ছে t, তাহলে টিটা আমার দুগুণ হয়ে যাবে। টিটা আমার এখানে 1.5 সেকেন্ড ছিল, তাহলে 1.5 এর দুগুণ মানে আমার 3 সেকেন্ড হবে। রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলছে এ পাম্প ইজ ইউজড টু ডেলিভার ওয়াটার অ্যাট এ সার্টেন রেট ফ্রম এ গিভেন পাইপ, ঠিক আছে, টু অবটেন 2 টাইমস ওয়াটার, আমাকে দুগুণ বেশি জল পেতে হবে। ইন দ্য সেম টাইম দ্য পাওয়ার অফ দ্য পাম্প হ্যাজ টু বি মেড। পাম্পের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কেন পাম্পের অঙ্ক ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে, আর আমারও টুকটাক ভুল হয়ে যায়, ঠিক আছে। আমার যদি ভুল হয় তাহলে সাধারণ ছেলেদেরও মোটামুটি ভুল হতে পারে, তাই জন্য পাম্পের অঙ্কটা দিয়েছি। আমাকে কি চেয়েছে বলতো, আমাকে দুগুণ বেশি জল চাই, আমাকে দুগুণ বেশি জল চাই, তাহলে পাওয়ার অফ দ্য পাম্প কি হারে মানে কি ফ্যাক্টরে পাওয়ার অফ দ্য পাম্পটা বাড়াতে হবে। এখন এটা যদি তোমাকে ভালো করে বুঝতে হয় তাহলে বুঝিয়ে দিচ্ছি, চলো থিওরি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও এটা পাইপের কোনো একটা পোরশন, ঠিক আছে, যার লেন্থটা হচ্ছে ভি নিয়েছি, তার লেন্থটা হচ্ছে ভিটি নিয়েছি, ঠিক আছে, লেন্থটা হচ্ছে ভিটি, এরিয়া অফ ক্রস সেকশনটা হচ্ছে এ। তাহলে এই পাইপের মধ্যে কত আয়তনের তরল আছে, তাহলে ভলিউম কত আছে, ভলিউম ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু ভি ইন্টু সি। এতটা আয়তনের তরল এই পাইপের মধ্যে আছে। এখন তুমি লক্ষ্য করে দেখো টি, যেহেতু জলটা ভি বেগে ফ্লো করছে, তাহলে টি সময়ে তুমি লক্ষ্য করে দেখো এইখানে যতটা তরল আছে, এই যে এইখানে যে তরলের পার্টিকেলটা রয়েছে বা এইখানে যে ফ্লুইডের পার্টিকেলটা রয়েছে, সে টি সময় ভিটি ডিস্টেন্স ট্রাভেল করবে, অর্থাৎ এইটাকে সে অতিক্রম করে চলে যাবে। এইখানে যে ফ্লুইড পার্টিকেলটা থাকবে সেও ভিটি ডিস্টেন্স অতিক্রম করবে, মানে এটাও এই পোরশনটাকে বেরিয়ে চলে যাবে। কিন্তু এক্স্যাক্টলি এইখানে যে তরলের পার্টিকেলটা থাকবে বা ফ্লুইডের পার্টিকেলটা থাকবে সে কিন্তু এক্স্যাক্ট এই জায়গাতে গিয়ে পৌঁছাবে। তার মানে আমার বলার বক্তব্য, এই পাইপের মধ্যে যতটা জল ছিল টি সময়ে তারা কিন্তু প্রত্যেকে এই পোরশনটাকে ছাড়িয়ে চলে যাবে। তার মানে টি সময়ে কতটা আয়তনের তরল এই পাইপ থেকে বেরোবে, না এই পাইপের মধ্যে যতটা তরল রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও, এই পাইপের মধ্যে যতটা তরল রয়েছে ততটা তরল টি সময়ে এই পাইপকে ছাড়িয়ে বাইরে বেরিয়ে যাবে। তাহলে টি সময়ে এতটা আয়তনের তরল এই পাইপ থেকে বাইরে বেরোবে, তাহলে রেট অফ মানে প্রতি একক সময়ে কতটা পরিমাণ তরল বেরোবে, রেট অফ রেট অফ ভলিউম ফ্লো। হয়তো ইংরেজিটা গ্রামাটিক্যালি ভুল হচ্ছে কিন্তু ব্যাপারটা বোঝো, মানে প্রতি একক সময়ে কতটা পরিমাণ জল বেরোবে। এটাকে টি দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার ভি। এখন রেট অফ ভলিউম ফ্লো যদি এটা হয়, আমাকে রেট অফ মাস ফ্লো কতটা হবে, রেট অফ মাস ফ্লো কতটা হবে, মানে 1 সেকেন্ডে কতটা পরিমাণ কতটা মাসের জল বেরোচ্ছে, সিম্পলি তুমি ডেনসিটি দিয়ে গুণ করলেই তোমার কতটা মাস বেরোচ্ছে এটা বেরিয়ে যাবে। বা এটাকে তুমি বলতে পারো ডি ক্যাপিটাল ভি বাই ডিটি, এটাকে লিখতে পারো ডিএম বাই ডিটি, মানে এতটা পরিমাণ মাস বেরিয়ে যাবে, ঠিক আছে। এবারে আমাকে যদি পাওয়ার বের করতে হয় বা ফোর্স যদি বের করতে হয়, ফোর্স মানে কি, ফোর্স এফ, ফোর্স ইজ ইকুয়াল টু হয় ডিপি বাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এখন ডিডিটি মোমেন্টাম মানে কি, এম ইন্টু ভি হবে, এম ইন্টু ভি হবে। তুমি ধরে নাও যে এই পাইপ থেকে
কনস্ট্যান্ট ভেলোসিটিতে জল বেরোচ্ছে, তাহলে ভিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে? এফ ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডিএম ডিটি হবে। আমি কিন্তু থিওরি পড়াচ্ছি, অঙ্ক করাচ্ছি না, হ্যাঁ। এবার ডিএমডিটি মানে কি? ডিএমডিটি মানে হচ্ছে ডি ইন্টু এ ইন্টু ভি। এটা হচ্ছে ডি ইন্টু এ ইন্টু ভি। এইখানে ভি মানে ভলিউম, আর এইখানে এই ক্যাপিটাল ভি, এখানে যে এই ক্যাপিটাল ভিটা রয়েছে এটা কিন্তু, এটা হচ্ছে ভলিউম, আর এই ভি মানে হচ্ছে ভেলোসিটি, এই ভি মানে হচ্ছে ভলিউম। ঠিক আছে? তাহলে ফোর্স কোথাও না কোথাও এটা হচ্ছে ডি ইন্টু এ ইন্টু ভেলোসিটির স্কোয়ার। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে ফোর্সের সঙ্গে এফ এর সঙ্গে ভেলোসিটির স্কোয়ারের সম্পর্ক। ঠিক আছে? এবারে আমাকে পাওয়ার যদি ক্যালকুলেট করতে হয়, আমরা জানি পাওয়ার ইজ ইকুয়াল টু কি হয়? পাওয়ার ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি হয়। এখন ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে ডি এ ভি স্কোয়ার, আবার ভেলোসিটি দিয়ে গুণ হবে, তাহলে এটা কোথাও না কোথাও হয়ে গেল ডি এ ভি কিউব। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে পাওয়ার পি এর সঙ্গে ভি কিউবের কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, এইটা আর এটা। এবারে আমাকে বলেছে দুগুণ বেশি জল চাই, আমাকে চাই দুগুণ বেশি জল। রেট অফ ভলিউম ফ্লো মানে হচ্ছে এইটা, রেট অফ ভলিউম ফ্লো মানে হচ্ছে এইটা। এটাকে আমাকে দুগুণ বাড়াতে হবে, এটাকে আমাকে দুগুণ বাড়াতে হবে। এরিয়া অফ ক্রস সেকশন তো চেঞ্জ হচ্ছে না, রেট অফ ভলিউম ফ্লো ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু ভি। আর এই জিনিসটাকে আমাকে দুগুণ বাড়াতে হবে, এই জিনিসটাকে আমাকে দুগুণ বাড়াতে হবে। এরিয়া অফ ক্রস সেকশন চেঞ্জ হচ্ছে না, তাহলে রেট অফ ফ্লোটাকে দুগুণ বাড়াতে গেলে তোমার ভেলোসিটিকে দুগুণ বাড়াতে হবে, এই যে ভিটাকে দুগুণ বাড়াতে হবে। এবারে তুমি লক্ষ্য করো, দেখো পাওয়ারের সঙ্গে ভি এর কিউবের সমানুপাতিক সম্পর্ক। ভিটা যদি দুগুণ বাড়ে তাহলে ভি কিউবটা 8 গুণ বাড়বে, তাহলে পাওয়ারটা আমাকে 8 গুণ বাড়াতে হবে। এখন 8 গুণ কোথায় আছে অ্যান্সার? 8 গুণ অপশন 3 তে আছে, তাহলে 3টা অপশন 3 হচ্ছে এই কোয়েশ্চেনের আমার রাইট অ্যান্সার। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে। আমি জানি ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পাওয়ার ভুল করো, তো আমি ভাবনা চিন্তা করছি যে পাওয়ারের জন্য একটা স্পেসিফিক ভিডিও বের করব, মানে ওই ইলেকট্রিক পাওয়ার নয়, পাওয়ার মানে তোমাদের ক্লাস 11 এর মেকানিক্সের যে পাওয়ার, ওয়ার্ক এনার্জি পাওয়ার, ওই পাওয়ারটার, ওই পাওয়ারের শুধুমাত্র পাওয়ারের যত রকমের টাইপের অঙ্ক আছে সেই টাইপের অঙ্কগুলোকে একটা ভিডিওর আন্ডারে করার চেষ্টা করব। ঠিক আছে? তো আপাতত এই থিওরি এই যে সূত্রগুলো যে ভালো করে মনে রাখতে পারবে তারা এই অঙ্কটাকে ইজিলি করতে পারবে। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। নেক্সট কি বলেছে? এ পার্টিকেল অফ মাস 1 কেজি সাসপেন্ডেড ফ্রম দ্য সিলিং থ্রু এ স্ট্রিং অফ লেন্থ 10√2 মিটার। দ্য পার্টিকেল মুভস ইন এ হরাইজন্টাল সার্কেল। ফাইন্ড দ্য টাইম পিরিয়ড। আমাকে টাইম পিরিয়ডের মান বের করতে হবে। টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু কি হয়? টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু হয় 2 বাই আর বাই ভি। এটা টাইম পিরিয়ডের সূত্র। এখন আমাকে হয় আর বের করতে হবে, না হলে ভি বের করতে হবে। তুমি লক্ষ্য করে দেখো, এটা যদি টি হয়, এটা যদি টি হয়, তাহলে এইদিকে টি কস থিটা কাজ করবে, এদিকে টি সাইন থিটা কাজ করবে, এইদিকে এম ভি স্কোয়ার বাই আর কাজ করবে, আর এইদিকে গুলো বললাম সরি, এদিকে টি কস থিটা কাজ করবে, এদিকে টি সাইন থিটা কাজ করবে, এইদিকে এম জি কাজ করবে, আর এইদিকে এম ভি স্কোয়ার বাই আর কাজ করবে। এখন 45 ডিগ্রি, তুমি লক্ষ্য করে দেখো প্রত্যেকটা মানই তো সেম। 45 ডিগ্রি মানে কি? এটাও লিখছি, দাঁড়াও বুঝতে পারবে না। টি কস থিটা ইজ ইকুয়াল টু কি হয়? টি কস থিটা ইজ ইকুয়াল টু এম জি হয়। টি সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে? এম ভি স্কোয়ার বাই আর হবে। আর যেহেতু থিটার মানটা 45 ডিগ্রি, তার মানে নিশ্চয়ই আচ্ছা ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হবে? ছাড়ো, ট্যান থিটা ইজ
tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি হবে। ঠিক আছে, থিটাটা 45 মানে tan 45 এর মানটা 1, তাহলে কোথাও না কোথাও বুঝতে পারছি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর জি হবে। এবারে লেন্থটা বলে দিয়েছে, এই যে লেন্থ, এই লেন্থটা 10√2 বলে দিয়েছে, এই লেন্থটা আমার 10√2 বলে দিয়েছে। তাহলে এটা 10√2 cos থিটা, এটা 10√2 sin থিটা। এটা যদি 10√2 হয় তাহলে এটা 10 হবে, এই পুরোটা 10 হবে, আর এইটাও আমার 10 হবে। তাহলে আর এর মানটা 10 বলে দিয়েছে। বা ছাড়ো, 2 পাই আর তো, 2 পাই আর তো, টু পাই আরটাকে ক্যাপিটাল আর লিখছি, আর এটাকে রুট আন্ডার আর জি লিখছি। তাহলে এটা কোথাও না কোথাও 2 পাই রুট আন্ডার আর বাই জি। এখন আর এর মানটা তো 10 বেরিয়ে গেছে, এই আর এর মানটা হয়ে গেছে আমার 10, এই জি এর মানটাও হয়ে গেছে আমার 10, এই 10 10 কাটবে, তাহলে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2 পাই অ্যান্সার আসবে। আর 2 পাই অ্যান্সার কোথায় দেওয়া আছে? 2 পাই অ্যান্সার দেওয়া আছে অপশন 1 এ। তাহলে অপশন 1 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। অঙ্কটা ছিল না কিছু। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অ্যাসারশন রিজন কোয়েশ্চেন। অ্যাসারশন রিজন ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে, কারণ ভাষাতে অসুবিধা হয়। ঠিক আছে, কি বলেছে দেখো, কারেন্ট এলিমেন্ট প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড। অবশ্যই কারেন্ট এলিমেন্ট ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। কোথা থেকে শিখেছো? না, কারেন্ট এলিমেন্ট যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে, এটাই তো বায়োসাভার্ট ল বলছে। ধরো এইটা হচ্ছে একটা কারেন্ট এলিমেন্ট, মানে ধরো এটা কোনো একটা তড়িৎ পরিবাহী তারের একটা অংশ। আমি যদি এইখানে একটা এলিমেন্ট যদি কনসিডার করি, আমি যদি এইখানে একটা এলিমেন্ট যদি কনসিডার করি, এখানে আমি যদি একটা এলিমেন্ট কনসিডার করি, তাহলে এইখানে যে তোমার কি বলে কারেন্ট এলিমেন্ট হবে, এই কারেন্ট এলিমেন্টের ডাইরেকশনটা নিশ্চয়ই আমার এটা হবে। এরপরে এইখানে যে আইডিয়াল কারেন্ট যাচ্ছে, এইখানে যে আমার আইডিয়াল কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট এলিমেন্টের মানটা হচ্ছে আইডিয়াল। এইখানে আইডিয়াল কারেন্ট যাওয়ার জন্য আমাকে যদি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যদি বের করতে হয়, এই পয়েন্টে আমাকে যদি ম্যাগনেটিক ফিল্ড বের করতে হয়, এই পয়েন্ট পি তে যদি ম্যাগনেটিক ফিল্ড যদি বের করতে হয়, তাহলে বায়োসাভার্ট কি বলছে? বায়োসাভার্ট বলছে যে ডিবি প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার হয়। এটা তো বায়োসাভার্ট বলছে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম এই কারেন্ট এলিমেন্টটা এখানে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে। আর তাহলে এখান থেকে বোঝা গেল যে অ্যাসারশন আমার ঠিক আছে, অ্যাসারশন আমার ঠিক আছে। রিজন কি বলছে? কারেন্ট ক্যারিং ওয়্যার ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। কারেন্ট ক্যারিং ওয়্যার তো অবশ্যই ইলেকট্রিক্যালি নিউট্রাল, এটা সবাই জানে। তাহলে রিজনও ঠিক আছে। আচ্ছা, কারেন্ট ক্যারিং ওয়্যার ইলেকট্রিক্যালি নিউট্রাল বলে কি কারেন্ট এলিমেন্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে? মানে কারেন্ট ক্যারিং ওয়্যারের ইলেকট্রিক্যালি নিউট্রাল হওয়ার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার তো কোনো সম্পর্ক নেই। ইলেকট্রিক্যালি নিউট্রাল হলে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এমন কোনো ব্যাপার নেই। যে কোনো মুভিং চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। তাহলে রিজন তো নিশ্চয়ই আমার নয়, এটা প্রপার রিজন তো নিশ্চয়ই নয়, রিজন তো নিশ্চয়ই নয়। তাহলে অ্যাসারশন রিজন দুটোই ঠিক, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। তাহলে অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। অপশন 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার, খেয়াল রাখবে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। A charged particle enters in a uniform magnetic field with certain velocity at an angle of 45 degree বলে দিয়েছে। With the magnetic field, the pitch of the helical path is p, then radius of helix will be. হেলিক্যাল পাথের পিচটা চেয়েছে। প্রথম কথা, রেডিয়াস r ইজ ইকুয়াল টু, আমরা যখন কোনো একটা চার্জ পার্টিকেল মুভিং, মানে কোনো একটা চার্জ পার্টিকেল যখন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে যখন এন্টার করে, তখন সেটা সার্কুলার পাথ বরাবর মুভ করতে থাকে। আর সার্কুলার পাথে যে মুভ করেছে তার রেডিয়াস r ইজ ইকুয়াল টু কি হয়? r ইজ ইকুয়াল টু নিশ্চয়ই আমার mv বাই কিউবি হয়। এটা তোমরা প্রত্যেকে জানো, r ইজ ইকুয়াল টু mv বাই কিউবি হয়। এখন এই যে ভিটা আমরা লিখছি, এই ভিটা আমরা তোমরা এইচএস এ পড়েছো বা নিটে তোমরা মডিউলে পড়েছো যে r ইজ ইকুয়াল টু mv বাই কিউবি। সেইখানে বলে দেওয়া আছে যে কোনো একটা চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে যদি যায় তাহলে r ইজ ইকুয়াল টু mv বাই কিউবি হয়।
এখন তুমি লক্ষ্য করে দেখো, দেখো সাপোজ করো এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, না এটা ভেলোসিটি ধরে নাও, এটা আমার ম্যাগনেটিক ফিল্ড ধরে নাও, তাহলে ভেলোসিটির একটা কম্পোনেন্ট থাকবে, আমার ভেলোসিটির একটা কম্পোনেন্ট থাকবে এই দিক বরাবর, আমার ভেলোসিটির একটা কম্পোনেন্ট থাকবে এই দিক বরাবর, এটা ধরো যদি ভি হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা নিশ্চয়ই আমার ভি কস থিটা হবে, আর এই দিকে নিশ্চয়ই আমার ভি সাইন থিটা হবে, এটা নিশ্চয়ই আমার ভি সাইন থিটা হবে। হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তো আমার এটা ছিল, আর ফোর্স এফ ইজ ইকুয়াল টু কি ছিল, ফোর্স এফ ইজ ইকুয়াল টু ছিল কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। তার মানে ভেলোসিটির সেই কম্পোনেন্টটাই নেব যেটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই যে এখানে ভিটা নিয়েছি, এটা কিন্তু অবশ্যই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হয়। এখন থিটা কোণে যদি প্রবেশ করে, তাহলে ভেলোসিটির পারপেন্ডিকুলার কম্পোনেন্ট তো আর ভি হবে না, ভি সাইন থিটা হবে। তাহলে এইখানে আর ইজ ইকুয়াল টু নিশ্চয়ই এম ভি সাইন থিটা হবে বাই কিউ বি হবে। আমাকে কি বলেছে, পিচ অফ দ্য হেলিক্যাল পাথ। পিচ কথাটার মানে কি, পিচ কথাটার মানে হচ্ছে, তুমি ধরো ঘরে বোতল থাকে, বোতলের ঢাকনাটা তুমি এক পাক মানে একবার ফুল রোটেট করছো, বোতলের ঢাকনাটা যখন তুমি একবার ফুল রোটেট করছো তখন সেটা লিনিয়ারলি যে ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা হচ্ছে পিচ। এখন পিচ, পিচ মানে কি, পিচ মানে হচ্ছে ডিস্টেন্স, পিচ মানেই তো ডিস্টেন্স, পিচ মানেই তো হচ্ছে আমার ডিস্টেন্স। আর ডিস্টেন্স মানে কি, ভেলোসিটি ইন্টু টাইম হয়, ডিস্টেন্স মানে আমার ভেলোসিটি ইন্টু টাইম হবে। এখন ভেলোসিটির মান কত, প্রথম কথা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে তো একটা ভেলোসিটি থাকছে যার মানটা কত, ভি কস থিটা, তাহলে ভি কস থিটা, ভালো কথা, ইন্টু আমি কি বললাম, একবার ফুল রোটেট করলে সেটা লিনিয়ারলি ডিস্টেন্স ট্রাভেল করে। এখন লিনিয়ারলি এগোচ্ছে কোন ভেলোসিটির জন্য, ভি কস থিটার জন্য। আর একবার ফুল রোটেট করতে কত সময় লাগে, একবার ফুল রোটেট করতে সময় লাগে টি ইজ ইকুয়াল টু 2 পাই এম বাই কিউবি, 2 পাই এম বাই কিউবি। তাহলে এইখানে তুমি বসাবে 2 পাই এম বাই কিউবি। এখন পিচ পিটা আমার বলে দেওয়া আছে। এখন আচ্ছা, আমাকে রেডিয়াস অফ হেলিক্স চেয়েছে না, তুমি লক্ষ্য করে দেখো, থিটার মানটা যেহেতু 45 ডিগ্রি, তাহলে সাইন থিটার মান যা কস থিটার মান তা। তুমি এখানে 8টাকে লিখতে পারো, 8টাকে লিখতে পারো এম ভি বাই কিউবি রুট 2, এটা তো রেডিয়াসের মান। তার মানে কোথাও না কোথাও আমাকে আর এর মানটা বের করতে হবে। এখন পি ইজ ইকুয়াল টু কি, পি ইজ ইকুয়াল টু 2 পাই, আচ্ছা ভি কস থিটাকে ভি বাই রুট 2 লিখে দিই আগে থেকে, এমটাকে এইখানে লিখছি, কিউবিটাকে এইখানে লিখছি। আমি শুধু এইখান থেকে 2 পাইটাকে সরিয়ে রাখলাম, এই 2 পাইকে আমি সরিয়ে রাখলাম। তাহলে এই যে এম ভি বাই রুট 2 কিউবি, এখন এইটাই তো রেডিয়াস, এইটাই তো আমার রেডিয়াস, তাহলে কোথাও না কোথাও দেখতে পাচ্ছি আর ইজ ইকুয়াল টু পি বাই 2 পাই হচ্ছে। এখন পি বাই 2 পাই হচ্ছে অ্যান্সার, আর পি বাই 2 পাই আমার অপশন 3 তে দেওয়া আছে, তাহলে অপশন 3 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। আমি অঙ্কটা একটু বড় করে ফেললাম, বেশি এক্সপ্লেন করতে গেলাম। ঠিক আছে, অঙ্কটাকে আরেকবার ফ্রেশ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমাকে কি চেয়েছে, আমাকে আর ইজ ইকুয়াল টু, আমাকে আর এর মানটা চেয়েছে, আর ইজ ইকুয়াল টু কি হয়, এম ভি বাই কিউবি,
এমভি বাই কিউবি। অবশ্যই ভি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিতে হবে আমাকে, অবশ্যই আমাকে ভি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিতে হবে। এটা কোন করে ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করেছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে ভেলোসিটির কম্পোনেন্ট কস থিটা আর তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে কম্পোনেন্ট সাইন থিটা। তাহলে এটা এক কথায় এম ভি সাইন থিটা হবে, এম ভি সাইন থিটা বাই কিউবি। আমি কিন্তু একটু বেসিক থেকে বোঝাচ্ছি তোমাদেরকে, হেলিক্যাল পাথটা তোমাদের সমস্যার জায়গা আছে। এরপর পিচ বলে দিয়েছে। পিচ, পিচ মানে কি? পিচ মানে হচ্ছে পিচ মানে কি? পিচ মানে হচ্ছে টাইম পিরিয়ড। পিচ মানে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে ভেলোসিটি ইনটু টাইম। এখন কোন ভেলোসিটির জন্য সে সামনের দিকে এগোচ্ছে? যে ভেলোসিটিটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে প্যারালাল ডাইরেকশনে রয়েছে, তাহলে এটা নিশ্চয়ই আমার ভি কস থিটা হবে। এখন টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই এম বাই কিউবি, আর এটা ভি কস থিটা থাক। আর যেহেতু এক কাজ করো, থিটার মান 45, তাহলে সাইন কস তো সেম, তাহলে ভি কস থিটাকে ভি বাই √2 লিখতেও পারো, বা ভি কস থিটাকে তুমি সাইন থিটাই করে দাও, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে পিচ পি। এখন এম ভি সাইন থিটা বাই কিউবি আমার চাই, কারণ ওটাই তো রেডিয়াস। এই যে জিনিসটা, এই যে জিনিসটা, এটাই হচ্ছে রেডিয়াস। তাহলে পি এটাই হচ্ছে রেডিয়াস আর, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার 2 পাই ইজ ইকুয়াল টু পি। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি আর ইজ ইকুয়াল টু পি বাই 2 পাই হয়ে গেল। তাহলে আর ইজ ইকুয়াল টু পি বাই 2 পাই হচ্ছে আমার অ্যান্সার। আর তোমরা আই থিঙ্ক বুঝতে পেরেছো। নেক্সট কি কোয়েশ্চেনটা বলেছে দেখো। নেক্সট বলছে ফাইন্ড ম্যাগনেটিক ফোর্স অন এবিসি পার্ট অফ দ্য ওয়্যার। এবিসি, এই এবিসি পার্ট অফ দ্য ওয়্যারে ম্যাগনেটিক ফোর্স বের করতে হবে। অবশ্যই এবিসি পার্টটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে রয়েছে, এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে রয়েছে। এবারে উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা মুখস্থ করে আসে যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে কোনো একটা কারেন্ট ক্যারিং ওয়্যারকে যদি রেখে দেওয়া হয়, তাহলে সেটা যে ফোর্স এক্সপিরিয়েন্স করে সেটা বিআইএল হয়। কিন্তু বিআইএল কনসেপ্টটা এখানে লাগবে না, তোমাকে ভেক্টরিক্যালি ফর্ম, তোমাকে ভেক্টর ফর্মে তোমাকে ফোর্সের এক্সপ্রেশনটা মনে রাখতে হবে। আর ভেক্টর ফর্মে ফোর্সের এক্সপ্রেশনটা হচ্ছে এফ ভেক্টর, এফ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু এল ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এবারে তুমি যদি এটাকে মানটা যদি লিখতে চাও, এফ ইজ ইকুয়াল টু হয় আই ইন্টু বি ইন্টু এল পারপেন্ডিকুলার। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এল পারপেন্ডিকুলার। এবারে এল মানে কি? এল মানে হচ্ছে এফেক্টিভ লেন্থ, এল মানে হচ্ছে এফেক্টিভ লেন্থ। এল মানে হচ্ছে আমার এফেক্টিভ লেন্থ। এফেক্টিভ লেন্থ কনসেপ্টটা আবার কি জিনিস? এফেক্টিভ লেন্থ কনসেপ্টটা হচ্ছে, ধরো এটা এরকম বাঁকানো এরকম ওয়্যার আছে, এরকম বাঁকানো ওয়্যার আছে। কারেন্ট আমার এই ডাইরেকশন বরাবর ফ্লো করছে, কারেন্ট আমার এই ডাইরেকশন বরাবর ফ্লো করছে, কারেন্ট আমার এই ডাইরেকশন বরাবর ফ্লো করছে। এফেক্টিভ লেন্থ মানে কি? তার মানে এফেক্টিভ লেন্থ মানে কারেন্ট ফ্লো করছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, আমি এটাকে দিলাম ইনিশিয়াল পয়েন্ট, এটাকে নাম দিলাম ফাইনাল পয়েন্ট। এফেক্টিভ লেন্থ মানেটা হচ্ছে ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে তোমাকে একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করতে হবে, ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করতে হবে। আর এই স্ট্রেট লাইনের লেন্থটাই হচ্ছে আমার এফেক্টিভ, মানে এই স্ট্রেট লাইনের ডিস্টেন্সটাই হচ্ছে এফেক্টিভ লেন্থ। এটাই হচ্ছে আমার এফেক্টিভ লেন্থ, এইটাই হচ্ছে আমার এল এফেক্টিভ। এখন আমাকে এখানে এবিসি পার্ট বলেছে, তাহলে এবিসি পার্ট মানে নিশ্চয়ই এফেক্টিভ লেন্থটা আমার এখানে এটা হবে।
ঠিক আছে, এবার তুমি লক্ষ্য করে দেখো এটা আর তাহলে এটা কত হলো, 2r হলো আমার, এটা হয়ে গেল আমার 2r, এইটা হয়ে গেল আমার r, তাহলে এফেক্টিভ লেন্থ হয়ে যাচ্ছে √5r। এখন √5 যেখানে থাকবে সেটাই হবে অ্যান্সার। √5 তোমার অপশন 3 তে আছে, তাহলে অপশন 3 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। এবারে আমি একটু অঙ্কটা কষে দিই। আমি কি বললাম, এল এর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা হবে, মানে কার সাথে পারপেন্ডিকুলার, না বি এর সঙ্গে যে কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার। এখন ঘটনা হচ্ছে এলটা যে প্লেনে লাই করছে, বিটা সেই প্লেনের সঙ্গেই পারপেন্ডিকুলার, এই পুরো প্লেনের সঙ্গেই বিটা পারপেন্ডিকুলার। এই পুরো প্লেনের সঙ্গে যদি বিটা পারপেন্ডিকুলার হয়, ম্যাগনেটিক ফিল্ড এই ডাইরেকশন বরাবর যদি কাজ করে, তাহলে এল তো সবসময়, মানে এলটা যে প্লেনে আছে, কারেন্ট ক্যারিং ওয়্যারটা যে প্লেনে আছে, সেই প্লেনের সঙ্গেই বিটা পারপেন্ডিকুলার, তাহলে এখানে এল মানে পারপেন্ডিকুলারই হবে। যদি তোমার এলটা, সাপোজ করো এলটা বলে দিত, এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, সাপোজ করো এলটা যদি বলতো এই ডাইরেকশন বরাবর কাজ করছে, যদি এলটা এই ডাইরেকশন বরাবর কাজ করছে যদি বলে দিত, তাহলে কিন্তু এখন এল এর মানটা √5r হতো না, তাহলে কিন্তু এল এর মানটা সেটাই হতো, মানে এল এফেক্টিভের সেই কম্পোনেন্টটাই নেব যেটা বি এর সঙ্গে পারপেন্ডিকুলার। এখন দেখো এল কোন দিক বরাবর আছে, আমার এল তো আছে এই দিক বরাবর, আমার এল তো আছে এই দিক বরাবর, তাহলে এল এর সেই কম্পোনেন্টটা নেব যেটা বি এর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে বি এর সঙ্গে, বি আছে এই দিক বরাবর, তাহলে বি এর এল এর সেই কম্পোনেন্টটা নেব যেটা বি এর সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে সেটা হচ্ছে এই কম্পোনেন্টটা। তাহলে এই কম্পোনেন্টের মানটা কত হচ্ছে আর, তাহলে আর এখানে এল এফেক্টিভের মানটা হতো, তাহলে এখানে BIR হতো, BIR হতো, তখন আমার এই অপশনটা কারেক্ট হয়ে যেত। কিন্তু আমাকে এখানে এটা বলে দেয়নি, আমাকে বলে দিয়েছে যে বিটা হচ্ছে এই প্লেনের সাথেই পারপেন্ডিকুলার, তাহলে তুমি সিম্পল এল এফেক্টিভের মানটা তুমি বসিয়ে দিতে পারো। যাই হোক, এটা হবে না। চলো, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলছে এ লং স্ট্রেট ওয়্যার carrying current I1 placed along axis of a circular, আচ্ছা, a long straight wire carrying current I1 placed along axis of a circular loop of radius r, তাহলে আগে সার্কুলার লুপটা আমি ড্র করি, আগে আমি সার্কুলার লুপটা ড্র করি। এটা হচ্ছে সার্কুলার লুপ, সার্কুলার লুপের অ্যাক্সিস বরাবর একটা কারেন্ট ক্যারিং ওয়্যারকে রেখে রাখা আছে, রাখলাম, ছাড়ো, এরকম কেস আছে, ঠিক আছে। এবারে এই সার্কুলার কয়েলটাতে কত কারেন্ট যাচ্ছে, সার্কুলার লুপ অফ রেডিয়াস আর ক্যারিং কারেন্ট I2, তাহলে এইখানে কারেন্ট যাচ্ছে আমার I2, এইখানে কারেন্ট যাচ্ছে আমার I2, এইখানে কারেন্ট যাচ্ছে আমার I1। আমাকে কি বলেছে, ম্যাগনেটিক ফোর্স, আমাকে চেয়েছে ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স আমাকে ক্যালকুলেট করতে হবে। এবার ম্যাগনেটিক ফোর্স কেন কাজ করবে, কোনো একটা কারেন্ট ক্যারিং ওয়্যারকে যদি ম্যাগনেটিক ফিল্ডে রেখে দেওয়া হয়, তাহলে তার মধ্যে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে। এখন এই সার্কুলার কয়েলটাকে রেখে দেওয়া হয়েছে এর ম্যাগনেটিক ফিল্ডে। প্রথম কথা, এই ওয়্যারটা তো কারেন্ট ক্যারিং ওয়্যার, আর কারেন্ট ক্যারিং ওয়্যার মানে সেইখান থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আর এর ম্যাগনেটিক ফিল্ডে এই কয়েলটা আছে। তাহলে আমি দেখতে পেলাম যে কোনো একটা কারেন্ট ক্যারিং ওয়্যারকে রেখে দেওয়া হয়েছে কোনো একটা ইউনিফর্ম ফিল্ডে, আর ইউনিফর্ম ফিল্ডে যদি রেখে দেওয়া হয় তাহলে সেটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে, আর ফোর্সের মানটা কত এক্সপিরিয়েন্স করবে সেটা আমাকে বের করতে হবে।
কোথায় ফোর্সটা বের করতে হবে না, সার্কুলার লুপে বের করতে হবে। এই মাত্র শেখালাম যে ফোর্স এফ ইজ ইকুয়াল টু বি ইন্টু আই ইন্টু এল এফেক্টিভ, এর আবার পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা যাবে। এখন কোন লুপের ক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্ট যা, ফাইনাল পয়েন্ট তা, এর এফেক্টিভ লেন্থ তো 0, কারণ ধরো তোমার লুপটা দেখতে যদি এই শেপের যদি হয়, এর তো কোনো ইনিশিয়াল পয়েন্টও নেই আর ফাইনাল পয়েন্টও নেই। তাহলে এর ক্ষেত্রে সবসময় ক্লোজ লুপের ক্ষেত্রে এল এফেক্টিভ ইজ ইকুয়াল টু 0 হয়। আর যদি এল এফেক্টিভ ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে ফোর্সের মানটা আমার 0 হবে। 0 আমার অপশন 4 এ। বোঝা গেছে? নেক্সট অঙ্ক দেখো। এটা হচ্ছে তোমার কারেন্ট ইলেকট্রিসিটির ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্টের কোয়েশ্চেন, ম্যাগনেটিজমের কোয়েশ্চেন। কি বলছে? ম্যাগনেটিক মোমেন্ট অফ এ প্লেন সার্কুলার কয়েল অফ ওয়ান টার্ন ইজ এম। সার্কুলার মানে একটা এক পাক বিশিষ্ট কোনো একটা সার্কুলার লুপের ম্যাগনেটিক মোমেন্ট আমার এম বলে দিয়েছে। ইফ দ্য সেম লেন্থ ওয়্যার ইজ কনভার্টেড ইনটু এ কয়েল অফ 4 টার্ন, আমাকে 4 টার্নের কোনো একটা কয়েলে পরিণত করা হয়েছে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে বের করতে হবে। ম্যাগনেটিক মোমেন্ট এম কত হয়? ম্যাগনেটিক মোমেন্ট এম মানে পাক সংখ্যা এন হবে ইন্টু আই হবে ইন্টু এরিয়া, এরিয়া মানে হচ্ছে পাই ইন্টু রেডিয়াসের স্কোয়ার হবে। ঠিক আছে? তাহলে তুমি লক্ষ্য করে দেখো, m2 বাই m1 ইজ ইকুয়াল টু n2 বাই n1 ইন্টু r2 বাই r1 তার হোল স্কোয়ার হবে। এখন n2 এর মানটা n আর n1 এর মানটা হয়ে গেছে 1, কারণ প্রথমে এক পাকের ছিল। এখন r2 বাই r1 এই রেশিওটি আমাকে বের করতে হবে। এখন আমার লেন্থ অফ দা ওয়্যার ধরে নিচ্ছি l, প্রথমে এক পাক বিশিষ্ট কোনো একটা সার্কুলার লুপে পরিণত করেছিলাম, তাহলে তখন এটা 2 পাই r1 ছিল। এখন n পাক বিশিষ্ট সার্কুলার লুপে পরিণত করেছি মানে n ইন্টু 2 পাই r2 হবে। একটা পাক মানে n পাক বিশিষ্ট কোনো সার্কুলার লুপ আমি করেছি, তাহলে একটা তার রেডিয়াস যদি r2 হয়, তাহলে একটা কমপ্লিট লুপের যে পেরিমিটার বা পরিধি হচ্ছে সেটা 2 পাই r2 হচ্ছে। এরকম n সংখ্যক পাক রয়েছে, তাহলে মোট লেন্থ n ইন্টু 2 পাই r2 হবে। আর একটা ওয়্যারকেই কনভার্ট করে এরকম লুপের রূপ দেওয়া হচ্ছে, তাহলে এলটা আমার কনস্ট্যান্ট। তাহলে আমি এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি যে r2 বাই r1 ইজ ইকুয়াল টু আমার 1 বাই n হচ্ছে। ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে 1 বাই n তার হোল স্কোয়ার। তাহলে কোথাও না কোথাও বুঝতে পারছি যে m2 ইজ ইকুয়াল টু m1 বাই n হচ্ছে। এখন n এর মানটা আমাকে বলে দিয়েছে 4, তাহলে অবশ্যই n এর জায়গায় 4 বসাও, m বাই 4 অ্যান্সার হবে। m বাই 4 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? অপশন 3 হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে এবারে দেখো, দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন। আচ্ছা, এটা আবার ওয়ার্ক এনার্জি পাওয়ারের কোয়েশ্চেন, কারণ ওয়ার্ক ডান আমাকে এখানে ওয়ার্ক ডান বের করতে হবে। The work done by frictional force on a surface is drawing a circle of radius 20 centimeter on a surface by pencil of negligible mass with normal pressing force is 10 Newton. Friction force এর মানটা আচ্ছা, normal pressing force আচ্ছা দাঁড়াও, normal pressing force এর মান 10 নিউটন বলে দিয়েছে। কি বলেছে বলো তো? ওয়ার্ক ডান বাই ফ্রিকশন চেয়েছে অন এ সারফেস। ওয়ার্ক ডান বাই ফ্রিকশন অন এ সারফেস চেয়েছে। আমাকে চেয়েছে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন অন সারফেস।
আচ্ছা একটা জিনিস বলো, এই ফ্রিকশনটা কার? এই ফ্রিকশনটা কার? এই ফ্রিকশনটা হচ্ছে পেনের টিপ, পেনের টিপ, পেনের টিপ অ্যাপ্লাই করছে বা পেন্সিল। যখন আমি এই যে ধরো পেনটা, এটাকে পেন্সিল ইমাজিন করো, আর এই বোর্ডটাকে তুমি মানে সারফেস অফ দ্য পেজ, কি বলেছে? সারফেস সারফেস সারফেস, আচ্ছা সারফেস, তুমি এটাকে সারফেস, এটাকে পেন্সিল ভাবো, এটাকে সারফেস ভাবো। আমি যে লিখছি, এই যে লিখছি, এই যে লিখছি, ফ্রিকশন ফোর্স কাজ করছে। আমি যদি এই দিক বরাবর লিখি, দাঁড়াও, আমি যদি এই দিক বরাবর লিখি, তাহলে ফ্রিকশন নিশ্চয়ই আমার অপোজিট দিকে কাজ করবে। ফ্রিকশন তো আমার অপোজিট দিকে কাজ করবে, তাহলে ফ্রিকশন তো আমার নিশ্চয়ই অপোজিট দিকে কাজ করবে। লিখছি এই দিকে, ফ্রিকশন কাজ করেছে এই দিকে। এবারে আমাকে ওয়ার্ক ডান বের করতে বলেছে। ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ডট এস। এখন প্রশ্ন হচ্ছে এসটা কি? তোমরা বলবে স্যার এসটা তো ডিসপ্লেসমেন্ট, তোমরা বলবে এসটা তো ডিসপ্লেসমেন্ট, কিন্তু কার ডিসপ্লেসমেন্ট? কার ডিসপ্লেসমেন্ট বলা হচ্ছে এখানে? এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স। এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ, এখানে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্সের ডিসপ্লেসমেন্ট, মানে যে পয়েন্টে আমি ফোর্স লাগিয়েছি সেই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট, যে পয়েন্টে আমি ফোর্স লাগিয়েছি সেই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট। তুমি লক্ষ্য করে দেখো, আমি যদি এই পয়েন্টে যদি ফোর্স লাগাই, ছেড়ে দাও, আমি ইনিশিয়ালি ফোর্স লাগিয়েছিলাম এই পয়েন্টে, এই সারফেসের এই পয়েন্টে ফোর্স লাগিয়েছিলাম। যখন আমি পেনে করে আমি লিখছি, যখন আমি পেনে করে লিখছি বা পেন্সিলে করে লিখছি, তখন কি এই পয়েন্টে যে ফোর্স লাগিয়েছিলাম এই পয়েন্টটা কি সরে গেছে? এই পয়েন্টটা কি সরে গেছে? এই পয়েন্টটা তো এখানে ফিক্সড আছে। তুমি যদি একটু মলিকুলার লেভেলে চিন্তা করো, তুমি ধরো একটা মাইক্রোস্কোপ আছে তোমার কাছে, তুমি একদম 200x 1000x জুম করে দিয়েছো, তাহলে এই বোর্ডের সারফেসের মলিকিউলটাকে তুমি দেখতে পাবে। এবার আমি এইখানে পেনের টিপটা বসালাম, আমি যদি এরপরে এই দিক বরাবর যদি লিখি, তাহলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মানে নিশ্চয়ই এই অণুটা ছিল বা এই মলিকিউলটা ছিল। আমি যে পেনটা লিখলাম, মলিকিউলটা কি সরে গেল? মলিকিউল তো সরে যায়নি। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কত? 0। এই মলিকিউলটা তো এইখানেই রয়েছে। আমি যদি এই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করতাম, দিয়ে পেনটাকে সরিয়ে এদিকে নিয়ে চলে যেতাম, সরি ওই মলিকিউলটাকে বা ওই পয়েন্টটাকে সরিয়ে যদি এদিকে নিয়ে চলে যেতাম, তাহলে ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন 0 হতো না। এখানে আমি সরাতে পারিনি, আমি পেনটাকে সরিয়েছি, কিন্তু এই পয়েন্টটাকে সরিয়ে এইখানে নিয়ে আসতে পারিনি। তাহলে এইখানে এস এর মানটা কত হচ্ছে? 0 হচ্ছে। আর যদি এস এর মানটা 0 হয়, তাহলে আমার অ্যান্সারটাও এখানে আমার 0ই আসবে। খেয়াল রাখবে, অ্যান্সারটা আমার কিন্তু 0ই আসবে, এটা খেয়াল রাখবে। কিন্তু এখান থেকে নেক্সট প্রশ্ন আসতে পারে, তুমি ভাবতে পারো যে আমি তো পেনটাকে সরিয়েছি, যদি বলতো যে এই সারফেসটা এই পেনের উপরে কত কাজ করলো, বা সারফেসটা পেনের উপরে যে ফ্রিকশন লাগাচ্ছে সেটা কত, মানে সেই ফ্রিকশনটা কত ওয়ার্ক করলো। এবারে তুমি লক্ষ্য করে দেখো, পেনটার আমি পেন সরাচ্ছি এই দিকে, পেনের উপরে ফ্রিকশন লাগছে এই দিকে। আচ্ছা একটা একটা জিনিস লক্ষ্য করে দেখো, একটু ভালো করে বোঝাই। পেন সরালাম এই দিক বরাবর, ঠিক আছে, পেন সরালাম এই দিক বরাবর, পেনের ডিসপ্লেসমেন্টটা এই দিকে হলো, তাহলে ফ্রিকশন কোন দিকে লেগেছে? ফ্রিকশন অবশ্যই এই দিক বরাবর লেগেছে। সারফেসের
ওপরে যে পয়েন্টে আমি ফোর্স লাগালাম সেই পয়েন্টের কি কোনো ডিসপ্লেসমেন্ট হয়েছে? কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি। তাহলে সারফেসের উপরে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন অন সারফেস ইজ ইকুয়াল টু 0, কিন্তু ওয়ার্ক ডান বাই ফ্রিকশন অন পেন বলতে পারো বা পেন্সিল বলতে পারো, এটা তো 0 হবে না। কেন 0 হবে না? তুমি লক্ষ্য করে দেখো, বোর্ড যদি পেনের উপরে ফ্রিকশন লাগায়, পেনটাও তো বোর্ডের উপরে ফ্রিকশন লাগাবে। পেনের উপরে ফ্রিকশনটা এই দিকে লাগছিল, বোর্ড পেনের উপরে ফ্রিকশন লাগাচ্ছিল এই দিকে, তাহলে পেন বোর্ডের উপরে ফ্রিকশন লাগাবে তার অপোজিট দিকে। এখন বোর্ড পেনের উপরে ফ্রিকশন লাগালো, পেন তো আমি সরাচ্ছি, তাহলে বোর্ড, এই যে বোর্ড পেনের এই পয়েন্টে ফ্রিকশন লাগিয়েছে। এখন বোর্ড পেনের যে পয়েন্টে ফ্রিকশন লাগালো, পেনের সেই পয়েন্টটা তো সরছে, তাই জন্য তো আমি লিখতে পারছি এই বোর্ড পেনের যে পয়েন্টে ফ্রিকশন লাগালো, এই বোর্ড পেনের যে পয়েন্টে ফ্রিকশন লাগালো, এই পয়েন্টটা তো সরছে, এই পয়েন্টটা তো সরছে, তাই তো লিখছি বোর্ড পেনের যে পয়েন্টে ফ্রিকশন লাগালো, এই বোর্ড পেনের যে পয়েন্টে ফ্রিকশন লাগালো সেই পয়েন্টটা তো সরছে, তাহলে পেনের ডিসপ্লেসমেন্ট 0 নয়, তাহলে এটা নট ইকুয়াল টু 0 হবে। ব্যাপারটা ভালো করে বোঝো, ডিসপ্লেসমেন্ট অফ সারফেস is equal to 0, displacement of pen not equal to 0, তাহলে work done on surface is equal to 0, work done on pen not equal to 0। এটা কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু খেয়াল রাখবে, এটাই কিন্তু খেয়াল রাখার জিনিস এখানে, ঠিক আছে? চলো নেক্সট কি বলছে এবারে, if tangential acceleration vector of a speeding up particle p is এত, then find value of theta। ঠিক আছে, এটা আমাকে এখানে থিটার মান বের করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, পেনটাই পয়েন্ট পার্টিকেলটা এখানে আছে, পার্টিকেল আমার এখানে আছে, পার্টিকেলের ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ, 6i ক্যাপ এক্স ডাইরেকশন নিশ্চয়ই এটা, তাহলে পার্টিকেলের যে অ্যাক্সিলারেশন ভেক্টর সেটা হচ্ছে 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ। তাহলে নেট যে অ্যাক্সিলারেশন হবে সেটা অবশ্যই আমার এই ডাইরেকশন বরাবর হবে, ছাড়ো, নেট যে অ্যাক্সিলারেশন হবে সেটা নিশ্চয়ই আমার এই ডাইরেকশন বরাবর হবে, আর যেহেতু পার্টিকেল স্পিড আপ করছে তাহলে ভেলোসিটিও নিশ্চয়ই এই ডাইরেকশনে হবে, তাহলে অ্যাক্সিলারেশনটা আমার এই ডাইরেকশনে, অবশ্যই ভেলোসিটিও আমার এই ডাইরেকশনে, স্পিড আপ বলেছে না। এখন লক্ষ্য করে দেখো এই অ্যাঙ্গেলটা আমার থিটা বলে দিয়েছে, তাহলে এটা হবে আমার থিটা, আর এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমার থিটা, মানে এটা থিটা বলেছে আমাকে, এটা যদি থিটা আমাকে বলে তাহলে এইটা বাই এইটা, এটা করলেই তো আমার অ্যান্সার হয়ে গেল। এখন এটা আমার 8, এটা আমার 8, আর এটা আমার 6,
তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 8/6, tan থিটা ইজ ইকুয়াল টু 8/6 মানে 3.5, থিটা ইজ ইকুয়াল টু 53 ডিগ্রি। 53 ডিগ্রি আমার অপশন 1 এ আছে, তাহলে অপশন 1 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। অপশন 1 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। নেক্সট কি বলেছে? এটা আবার ম্যাগনেটিজমের অঙ্ক। ম্যাগনেটিজমের অঙ্ক কি বলেছে দেখো, এ পার্টিকেল হ্যাভিং চার্জ টু মাস রেশিও Q/m ইজ ইকুয়াল টু K। আমাকে এখানে Q/m এর মান বলে দেওয়া আছে। আমাকে এখানে Q/m ইজ ইকুয়াল টু K বলে দেওয়া আছে। is projected in a magnetic field B with speed V is equal to, আচ্ছা এখানে V এর মান বলে দেওয়া আছে। V is equal to হয়ে গেছে 2K B T। ভালো কথা। As shown in figure where D is the width of region in which magnetic field is present, মানে এই রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট আছে, তাহলে এর ওয়াইডটা D বলে দিয়েছে। ইটস ডেভিয়েশন when it come out the magnetic field, কতটা ডেভিয়েশন, কতটা অ্যাঙ্গেলে ডেভিয়েশন হয়েছে এটা আমাকে বের করতে হবে। তুমি লক্ষ্য করে দেখো, সাপোজ করো এরকম এই কেস, ঠিক আছে? যদি পার্টিকেলের, কারণ পার্টিকেলটা প্রবেশ করেছে এই ডাইরেকশন বরাবর, পার্টিকেলটা প্রবেশ করেছে এই দিকে, পার্টিকেলটা ভি বেগে প্রবেশ করেছে, ভালো কথা, ভি বেগে ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করেছে। তাহলে পার্টিকেলটা যে পাথ নেবে, পার্টিকেলটা যে পাথ নেবে এটা সার্কুলার পাথ নেবে, এরকম করে যাবে, দিয়ে আলটিমেট এরকম করে যাবে যাবে। ইনিশিয়াল ডাইরেকশন কোনটা ছিল? ইনিশিয়াল ডাইরেকশন আমার এটা ছিল। ফাইনাল ডাইরেকশন কোনটা? এটা। তাহলে আমাকে এই থিটার মানটা বের করতে হবে, তাহলে আমাকে এই থিটার মানটা বের করতে হবে। এই থিটাটাই হচ্ছে আমার ডেভিয়েশন। যদি এটা সাফিসিয়েন্ট বড় থাকতো, এই রিজিয়নটা যদি সাফিসিয়েন্ট বড় থাকতো, সাপোজ করো এই রিজিয়নটা যদি এরকম সাফিসিয়েন্ট যদি বড় থাকতো, তাহলে হয়তো সার্কুলার পাথটা কমপ্লিট করতে পারতো। কিন্তু এই রিজিয়ন যদি সাফিসিয়েন্ট বড় যদি না হয়, এই রিজিয়ন যদি সাফিসিয়েন্ট বড় যদি না হয়, তাহলে স্বাভাবিক এরকম করে বেরিয়ে সেই দিক চলে যাবে। যতক্ষণ সে ম্যাগনেটিক ফিল্ডে থাকবে ততক্ষণ সে ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে, আর যতক্ষণ সে ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে ততক্ষণ সে সার্কুলার পাথ বরাবর মুভ করবে। যখন সে ম্যাগনেটিক ফিল্ডের বাইরে চলে যাবে তখন সে আর সার্কুলার পাথে মুভ করবে না, তখন সে ডাইরেক্টলি সোজা যাবে। এবার ধরে নাও এটা হচ্ছে বৃত্তাকার পথের কেন্দ্রটি, এটা হচ্ছে বৃত্তাকার পথের কেন্দ্র যেটা কিনা ও, এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার রেডিয়াস আর, এটা থিটা, তাহলে অবশ্যই এটাও আমার থিটা হবে। কি করে থিটা হলো এটা ভাবতে হবে আবার তোমাকে। আচ্ছা দেখো, এটা থিটা, তার মানে এটা থিটা, এটা থিটা মানে এটা থিটা। এখন দেখো থিটার মান আমাকে বের করতে হবে, থিটার মান বের করতে হবে। আচ্ছা দেখো, আমার এই ত্রিভুজ থেকে আমি লম্ব দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে,
এই যে এই ত্রিভুজটা আমার লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, তাহলে সাইন থিটা কত হবে? সাইন থিটা ইজ ইকুয়াল টু আর বাই ডি হবে, আর বাই ডি হবে। এখন আর আর ইজ ইকুয়াল টু কত হবে? এম ভি বাই কিউ বি হবে। তাহলে আর বাই ডি কত হবে? এম ভি এর মানটা কত? 2k বিডি, 2k বিডি, আর এখানে কিউবি দেওয়া আছে, ডি দিয়ে ভাগ করেছি, তাহলে ডি হবে। আর এই মানটাই তো আমার সাইন থিটা, এই মানটাই তো সাইন থিটা। আচ্ছা কাটাকাটি করে দেখি কি আসছে। কাটাকাটি যদি করে দেখি, এইখানে ডি আর এইখানের ডি কাটছে, এইখানের বি আর এইখানের বি কাটছে। আমার কিউ বাই এম ইজ ইকুয়াল টু কে, তাহলে এম বাই কিউ ইজ ইকুয়াল টু, তাহলে আচ্ছা এই কিউ আর এই এম, এই কিউ আর এই এম মানে হচ্ছে কে, যেটা এর সাথে কাটবে। তাহলে কোথাও না কোথাও আর বাই ডি, এটা আমার 2 বেরোলো। সাইন থিটার মান কি? লম্ব বাই অতিভুজ। ও সরি সরি, সাইন থিটার মান ডি বাই আর হবে। লম্বটা হচ্ছে ডি আর অতিভুজটা হচ্ছে আর, তাহলে ডি বাই আর হবে। আর এই ডি বাই আর ইজ ইকুয়াল টু কত হবে? হাফ হবে। এখন সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু অবশ্যই আমার পাই বাই 6 হবে। আর পাই বাই 6 অপশন 2 এ দেওয়া আছে, তাহলে অপশন 2 হচ্ছে আমার এটার রাইট অ্যান্সার। অপশন 2 হচ্ছে এটা রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? বুদ্ধির খেলা, প্র্যাকটিসের খেলা, বারবার প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। নেক্সট নেক্সট কি বলছে দেখো, ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট ও ডিউ টু সেমি ইনফাইনাইট ওয়্যার শোন ইন দ্য ফিগার। ঠিক আছে, এই ওয়্যারের জন্য ও পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। কি করে বের করবে? ড্র করা যাক। ডটেড লাইন দিয়ে এক্সটেন্ড করলাম। ঠিক আছে, পারপেন্ডিকুলার লাইন ড্র করছি। আর এটাকে আমি এত দূরে এক্সটেন্ড করলাম। আচ্ছা তুমি লক্ষ্য করে দেখো, সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য, সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন হয়, সেটা বি ইজ ইকুয়াল টু, সেটা বি ইজ ইকুয়াল টু হয় মিউ নট আই বাই 4 পাই আর পারপেন্ডিকুলার। সবাই মুখস্থ রাখে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই আর। আরটা আর হয় না, আরটা কিন্তু আর পারপেন্ডিকুলার হয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবারে আমাকে এই আরটা বলে দিয়েছে, এটা আমাকে আর বলে দিয়েছে, আর এটাই হচ্ছে আমার আর পারপেন্ডিকুলার। খেয়াল রাখতে হবে এটা। এখন ঘটনা হচ্ছে, এটা তোমাকে 45 বলে দিয়েছে, এটা থিটা হলে এটা থিটা, তাহলে এটা হয়ে গেল আর কস থিটা, আর আর এটা যদি আর হয় এটা হবে আর কস থিটা, আর আর পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু হবে আর সাইন থিটা। আর সাইন থিটা, আর সাইন থিটার মান তো 45, সাইন থিটার মান তো 45, তাহলে আর পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু আর সাইন 45 ইজ ইকুয়াল টু আর বাই √2। এবারে এই শুধুমাত্র এই ওয়্যারটার জন্য এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড ও হবে, সেটার মান কত হয় জানো? বি ইজ ইকুয়াল টু হবে মিউ নট আই বাই 4 পাই, আর পারপেন্ডিকুলার মান হচ্ছে আর বাই √2 ইন্টু 1 মাইনাস সাইন থিটা। সাইন থিটা মানে সাইন 45 মানে 1 বাই √2। কেন এটা হলো?
তার এক্সপ্লেনেশন আমি এখানে দিতে পারবো না। আচ্ছা, হালকা করে বলেই দিচ্ছি। দেখো, এই পুরো পোর্শনের জন্য এই পুরো পোর্শনটা হচ্ছে সেমি ইনফাইনাইট ওয়্যার, তাহলে পুরো পোর্শনের জন্য তো মিউ নট আই বাই 4 পাই আর হবে। কিন্তু এই পুরো পোর্শনটা তো নেই, এই পোর্শনটা বাদ চলে গেছে। তাহলে শুধুমাত্র এইটুকু অংশের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছিল এখানে, এটা কিন্তু বিয়োগ দিতে হবে। এইটুকু পোর্শনের জন্য হচ্ছিল মিউ নট, এইটুকু পোর্শনের জন্য এইটুকু পোর্শন যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছিল সেটা হবে মিউ নট আই বাই 4 পাই আর পারপেন্ডিকুলার ইন্টু সাইন থিটা। আর এইটা যে এই পুরো অংশটা যে তৈরি করেছিল সেটা হচ্ছে মিউ নট আই বাই 4 পাই আর পারপেন্ডিকুলার। তাহলে এই পুরোটার জন্য হচ্ছে এটা, শুধুমাত্র এইটুকু অংশের জন্য হচ্ছে এটা। এই পুরোটার থেকে এইটুকু অংশটা বাদ দিয়ে দিলেই অ্যান্সার। তাহলে মিউ নট আই বাই 4 পাই আর পারপেন্ডিকুলার কমন নিয়ে 1 মাইনাস সাইন থিটা হবে। আর পারপেন্ডিকুলারের মান r বাই √2 বসিয়ে দিয়েছি। এবার তুমি যদি এই ভগ্নাংশের যোগ বিয়োগটা করে নাও, তাহলে এইখানে যে লসাগুতে √2 বেরোবে, এই √2 কেটে যাবে। √2 মাইনাস 1, √2 মাইনাস 1, √2 মাইনাস 1, √2 মাইনাস 1 এইখানে আছে আর এইখানে আছে। 1 2 তো আমার এমনিতেই হবে না। এবারে 3 আর 4 এর মধ্যে একটা অ্যান্সার হবে। 3 আর 4 এর মধ্যে কোনটা অ্যান্সার হবে এটা তোমাকে বুঝে দেখতে হবে। এখন তুমি লক্ষ্য করে দেখো, তুমি যদি এই দিক বরাবর হাঁটো তাহলে বাঁ দিকটা, এই পয়েন্টটা আমার বাঁ দিকে পড়ছে আর লেফট সাইডে ডট হয়। সূত্র কি আছে? লেফট ডট রাইট ক্রস। লেফট ডট হয় আর রাইট ক্রস হয়, এটাই সূত্র। তুমি যদি এই দিক বরাবর হাঁটো তাহলে এটা লেফট পোর্শনে পড়ছে আর লেফট পোর্শনে লেফট ডট হয় আর রাইট ক্রস হয়, তাহলে লেফট ডট ডট অ্যান্সার। তাহলে আউট অফ দ্য প্লেন অফ দ্য পেপার হবে। তাহলে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন 4ও আমার হবে না। বোঝা গেছে? নেক্সট 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 আচ্ছা, এক কাজ করি, এটাকে আমি একটু ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি বলেছে দেখো, এই লং স্ট্রেট ওয়্যার রেডিয়াসটা আমাকে বলে দিয়েছে। রেডিয়াসটা আমাকে 3 মিলিমিটার বলে দিয়েছে। ক্যারিজ এ কনস্ট্যান্ট কারেন্ট ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি ওভার দ্য ক্রস সেকশন পারপেন্ডিকুলার টু অ্যাক্সিস অফ ওয়্যার ইফ কারেন্ট ডেন্সিটি 100 ampere per meter square বলে দিয়েছে। the magnitude of the magnetic field 2 millimeter from the axis of the wire is। এটা স্ট্রেট ওয়্যারের কেসটা কিন্তু নয়, এটা হচ্ছে তোমার এরকম কেস আসবে। এরকম কেস আসবে, মোটা তার। এটা মোটা তারের কেস। এই কেস এখন আমাকে 2 মিলিমিটার দূরে বের করতে হবে। এই যে এই 2 মিলিমিটার দূরে বের করতে হবে। এখন এই রেডিয়াসটা একাই, এটা তো একাই আমার 3 মিলিমিটার আছে, এটা 3 মিলিমিটার আছে, কিন্তু আমাকে 2 মিলিমিটারে চেয়েছে। এইটা আর আছে, আর ইজ ইকুয়াল টু 3 মিলিমিটারে বলে দিয়েছে। আমাকে স্মল আর ইজ ইকুয়াল টু 2 মিলিমিটারে বের করতে হবে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন। এটা যদি বের করতে হয় তাহলে ভেতরের কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন কত হয় এটা আমাকে মুখস্থ রাখতে হবে। কি করে মুখস্থ রাখবো?
আমি ব্যক্তিগতভাবে মুখস্থ রাখতে পারবো না, তাহলে আমি কি করব? আমি ডেরাইভ করব, আর কি করব? আমার কাছে কোনো উপায় নেই। যে মুখস্থ রাখতে পারবে সে ঠিক আছে, আমি মুখস্থ রাখতে পারবো না, কারণ আমি রিস্ক নেব না, আমি করে নেব। আমার ঠিক আছে, ভেতরের কোন আমি যদি এম্পিয়ার লুপ যদি কনসিডার করি, তাহলে বিট আমার এখানে বি ডট ডিএল ইজ ইকুয়াল টু বি ইন্টু 2 পাই আর হবে। আর এটা কতটা পরিমাণ কারেন্ট এনক্লোজ করেছে? মিউ নট। এটা কারেন্ট এনক্লোজ করেছে, কারেন্ট ডেন্সিটি যে করব ইন্টু স্মল এরিয়া, আচ্ছা ছাড়ো, এটা করব A1 বা এটা করব A2। এটা বুঝতে পারলে না? বোঝাচ্ছি। এই যে এটা হচ্ছে বদ্ধ পথ, এই বদ্ধ পথে টোটাল কতটা কারেন্ট এনক্লোজড আছে এটা বের করতে হবে। উপায় আছে বের করার। কতটা কারেন্ট এই জায়গাতে এনক্লোজ আছে, এই জায়গাতে এনক্লোজ আছে এটা বের করতে হবে। প্রথম কথা কারেন্ট ডেন্সিটি যে বলে দিয়েছে, তাহলে এইটুকু জায়গাতে কতটা কারেন্ট এনক্লোজ আছে এটা যদি আমাকে বের করতে হয়, তাহলে এইখানে আই ড্যাশ ইজ ইকুয়াল টু কারেন্ট ডেন্সিটি জে ইন্টু এ ড্যাশ হবে। ঠিক আছে? তাহলে এটা করলেই হবে, ছাড়ো। এখানে জে ইন্টু এ ড্যাশ করলেই হবে। তাহলে বি, আমাকে যদি বি এর মানটা বের করতে হয়, তাহলে বি ইজ ইকুয়াল টু মিউ নট, জে এর মানটা কত আছে বলো তো? জে এর মানটা 100 আছে। লক্ষ্য করে তো ওখানে মিটার স্কোয়ার বলেছে, তাহলে এটাও আমাকে মিটারে করতে হবে। এডেস এর মানটা কত? এর এরিয়া কত হবে? এটার এরিয়া হবে পাই ইন্টু এডেস। এডেস এর মানটা হবে তোমার 2, তো মিটারে করব 2 ইন্টু 2 ইন্টু 10⁻⁻6 করে দেবো বাই 2 পাই। এই স্মলার এর মানটা কত হবে? এই স্মলার এর মানটা হবে 2 ইন্টু 10⁻3। কি কি কাটা যাচ্ছে? এখানে পাই, এখানে পাই, এখানে 2 2 2 2 কেটে যাচ্ছে। আচ্ছা, এটা কত আসছে বলো তো? 10⁵ আসছে এটা, 10⁵। তাহলে আমার এখানে মিউ নট ইন্টু 10⁻⁻1 আসছে। এটা তো অপশনে দেওয়া নেই, তাহলে আমি ভুল করছি কোথাও। এটা বি ইন্টু 2 পাই স্মলার হচ্ছে ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু আই এনক্লোজ। এই কতটা কারেন্ট এনক্লোজ করেছে? কারেন্ট ডেন্সিটি ইন্টু এরিয়া, কারেন্ট ডেন্সিটি ইন্টু এরিয়া, ঠিক আছে। এবার মিউ নট বসিয়েছি, অসুবিধা নেই। আচ্ছা, সরি 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 সরি, এবার মিউ নটের মানটা আমাকে বসাতে হবে তো। মিউ নটের মানটা হচ্ছে 4 পাই ইন্টু 10⁻4 পাই ইন্টু 10⁻⁻7, -7 আর -1 -8 হয়ে যাবে ওয়েবার পার মিটার স্কোয়ার। 4 পাই ইন্টু 10⁻⁻8, আমার অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আমি কিন্তু ডেরাইভ করে করলাম, সেকশন বি এর অঙ্ক এটা।
মুখোমুখি সব অঙ্ক হবে না, কিছু কিছু অঙ্ক মুখোমুখি হবে না, যেগুলো মুখোমুখি হবে না সেই অঙ্কগুলোই তোমাদের কাছে এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, এটা একটু মানে এই অঙ্কটা ফান্ডামেন্টালি স্ট্রং থাকতে হবে, তবেই সে করতে পারবে, আদারওয়াইজ করতে পারে চাপ আছে অঙ্কটা। চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট কি বলেছে দেখো, এ চার্জ পার্টিকেল গোয়িং অ্যারাউন্ড ইন এ সার্কেল ক্যান বি কনসিডার্ড টু বি কারেন্ট লুপ। আচ্ছা, কোন একটা চার্জ পার্টিকেল আছে, কোন চার্জ পার্টিকেল আছে, সে সার্কুলার লুপ বরাবর মুভ করছে, সে সার্কুলার লুপ বরাবর মুভ করছে। ঠিক আছে, ভালো কথা, এই সার্কুলার লুপ বরাবর মুভ করছে। A particle of mass m carrying charge q is moving in a circle with speed v under influence of magnetic field B. The magnetic moment of the moving particle is